আরে ও দাদা, এত আস্তে আস্তে ভ্যান চালালে হবে? রাত হয়ে গেল যে। চিন্তা করবেন নি দাদাবাবু, আমরা পলাশপুর গ্রামে চলে এসেছি। আর একটু সামনে এগোলেই আপনার আত্মীয়র বাড়ি পৌঁছে যাব। ও আচ্ছা, ঠিক আছে। অনেকদিন পর সামির ও তার 3 ভাইয়ের সঙ্গে মামা বাড়ি যাচ্ছে নিমন্ত্রণ জানাতে। আগামী সপ্তাহে তাদের একমাত্র বোন শিউলির বিবাহ, তাই আয়োজনে কোনো কমতি রাখছে না তারা। সব আত্মীয়দের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ জানাচ্ছে। দাদাবাবুরা, এটাই পলাশপুর গ্রামের সেন বাড়ি। ও বেশ, আমরা তাহলে চলে এসেছি। তাহলে ওই কথাই রইল মামা, তুমি সময় মতো মামিকে নিয়ে কলকাতা চলে আসো। শিউলির বিয়ে বলে কথা, 2-4 দিন আগে না গেলে কি হয়? আমরা তাহলে এখন উঠি নাকি? এ কি রে, মামার বাড়ি থেকে তোরা না খেয়ে চলে যাবি? এ কেমন কথা? না মামা, পেটে আর জায়গা নেই। ছোট মামা আর মেজ মামার বাড়ি হয়ে এসেছি। সেখান থেকে খেয়ে এসে এসব বললে তো শুনবো না। বসো, ডিনার সেরে কাল সকালে বাড়ি যেও। না, আজ আর নয় মামি, আমাদের বড্ড দেরি হয়ে গেছে। বিয়ের অনেক কেনাকাটা বাকি পড়ে আছে। আমরা বরং অন্য আরেকদিন এসে পেট ভরে খেয়ে যাব। কিন্তু আর কোনো কিন্তু নয় মামা, রাত 8টা বাজে। এখন আসি, সময় মতো চলে যেও মামি। তবে এত রাতে তো আর গাড়ি পাবি না, পথঘাট খুব একটা সুবিধারও নয়। আমি তোদের একটু এগিয়ে দিয়ে আসবো। ও কিছু নয় মামা, স্টেশন পর্যন্ত হেঁটেই যেতে পারবো। তুমি একদম চিন্তা করো না, তোমাকে আর যেতে হবে না। বড় মামার কাছ থেকে বিদায় নিয়ে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা পথ আমরা এগিয়ে চলে এলাম। দাদা, ভ্যান তো দূরের কথা, আশেপাশে কোনো মানুষও দেখতে পাচ্ছি না। গ্রামের মানুষ সব এমনই হয়, সন্ধ্যার পরে আর বাড়ি থেকে বের হয় না। আমার মনে হচ্ছে আজ রাতটা আমরা মামার বাড়ি থেকে গেলেই ভালো হতো। আমরা তো এখানকার পথঘাটও ঠিক মতো চিনি না। সেই ছেলেবেলায় মামার বাড়ি এসেছিলাম, এখন কি আর পথঘাট আগের মতো মনে আছে? তার উপর আবার রাত হয়ে গিয়েছে। না গিয়েও তো কোনো উপায় নেই। কাল বাজার না করলে তো হবে না, বিয়ের এত সব কেনাকাটা, তার উপর আত্মীয়দের নেমন্তন্ন করাও বাকি আছে। আমার কথার উত্তরে অভিজিৎ কিচ্ছু বলল না। অন্ধকার রাস্তা দিয়ে আমরা 3 জন চুপচাপ হেঁটে যাচ্ছিলাম। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। PSG এবং সেরিয়া এ এই অ্যাপের স্পন্সর। অন্যান্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে, এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড সোনার ব্যবহার করে প্রথমবারের মতো জমাতে পারেন 12,000 টাকা পর্যন্ত এবং ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, নগদ, বিকাশ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1xBet সার্চ করে রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড সোনার ব্যবহার করুন এবং বোনাস পান। এর একটু পর আমরা লক্ষ্য করলাম অন্ধকারের ভিতর থেকে চাদর মুড়ি দেওয়া একটি লোক আমাদের দিকে এগিয়ে আসছে। পিঠকুজো লোকটির এক হাতে
একটি হ্যারিকেন আর অপর হাতে থাকা লাঠিতে ভর করে টুকটুক করে আমাদের দিকেই এগিয়ে আসছে। লোকটি আমাদের সামনে এসে শটাং দাঁড়িয়ে রইল। বুড়ো আদমরা একটি লোক, দেখে মনে হচ্ছে বয়স 90 ছুঁই ছুঁই। খানিকক্ষণ পর তার নীরবতা ভেঙে আমাদের বললেন, কারা তোমরা বাবা? এত রাতে এই পথে কেন যাচ্ছ? অনেক দূর থেকে এসেছি আমরা কাকা। পলাশপুর গ্রামে গিয়েছিলাম এক আত্মীয়র বাড়িতে বিয়ের নিমন্ত্রণ জানাতে। এখন কলকাতা ফিরে চলে যাব, স্টেশনে যাচ্ছি। নেমন্তন্ন করতে এসেছো তা ভালো কথা, তবে আজ রাতটা তোমাদের আত্মীয়র বাড়ি থেকে গেলেই পারতে। আজ যে অমাবস্যার রাত, এত রাতে যাওয়াটা তোমাদের জন্য নিরাপদ নয়। আসার পথে স্টেশন থেকে শুনে এসেছি রাত 10টায় কলকাতা ফেরার একটা ট্রেন আছে। কোনো রকম স্টেশনে পৌঁছাতে হবে, তারপর বাড়ি ফিরতে আমাদের আর খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ জানি, তবে এইটুকু রাস্তায় তোমরা নিরাপদে যেতে পারবে কিনা তার কোনো ভরসা আছে? আমার কথা শোনো, তোমরা তোমাদের আত্মীয়র বাড়ি ফিরে যাও, এই এলাকা ভালো নয়। না কাকা, যে করেই হোক আমাদের রাতের মধ্যেই কলকাতা ফিরতে হবে। শুনলে না আমার কথা? সাবধানে যেও, আর ভুলেও সামনে যাওয়ার পথে বাঁয়ে মোড় নিয়েছে যেই রাস্তা, এমন রাস্তায় পা বাড়িও না। সোজা পথ ধরে স্টেশনে যাবে। কিছুটা দূর হবে, তবে আশা করি কোনো বিপদ ছাড়াই স্টেশনে পৌঁছাতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা। তারপর আমরা তিনজন ভাই গল্প করতে করতে সামনের দিকে হাঁটতে থাকলাম। প্রায় 5-6 বছর পর মামার বাড়িতে এলাম, কিন্তু দুঃখের বিষয় এসে থাকতেও পারলাম না। ছোটকালে যখন মামার বাড়ি এসেছিলাম তখন গ্রাম বাংলার সবুজে ঘেরা পরিবেশ, বহু দূর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সবুজ ফসল, তার মধ্যে আবার দু একটি ডিপঘর, কি চমৎকার দৃশ্য। সে কি, আমার তো মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় চলে এসেছি। এই রাস্তা একদমই অচেনা। হ্যাঁ দাদা, ঠিক বলেছ। আমরা তো ছেড়ে আসা সেই ডান পাশের রাস্তা দিয়ে এসেছিলাম। কিন্তু সেই বৃদ্ধ লোকটি তো সেই রাস্তা দিয়ে যেতে বারণ করেছে। এটি অচেনা রাস্তা, তার মধ্যে আবার এত রাত, কোথায় না কোথায় চলে যায় কে জানে। আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই ফিরে যাব। কিন্তু দাদা, আর কোনো কিন্তু নয়। তারা হাঁটতে হাঁটতে এইবার সেই ডান পাশের রাস্তায় প্রবেশ করল। দাদা, তো তোমরা কি কেমন একটা আস্তে আস্তে গন্ধ পাচ্ছ? মানে মানুষ পুরালে যেমন গন্ধ বেরোয় তেমন গন্ধ। হ্যাঁ, শ্মশানের আশেপাশে গেলে যেমন গন্ধ পাওয়া যায়, এখানে অনেকটা তেমনই গন্ধ পাচ্ছি। চল, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি পা চালা, যত দ্রুত সম্ভব আমাদের এই জায়গাটি ত্যাগ করতে হবে। তারা তিন ভাই দ্রুত পা চালাতে লাগলো। চারিদিকে এক নিশুতি পরিবেশ, আশেপাশে কেউ নেই, তার মধ্যে আবার মাংস পচার গন্ধ। রাত গভীর থেকে গভীরতর হয়ে উঠেছে, পুরো এলাকা নিস্তব্ধতায় ভরে উঠেছে। একসময় তারা লক্ষ্য করল আশেপাশে ছাই আর হাড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সেই সাথে আষ্টে গন্ধটা আরো তীব্র হয়ে উঠছে।
আমরা কোথায় এলাম রে দাদা? পলাশপুর যাওয়ার পথে তো এমন কিছুই ছিল না, এ তো মনে হচ্ছে কোনো শ্মশান। দাদা, আমার মনে হচ্ছে সেই বৃদ্ধ লোকটির কথা আমাদের শোনা উচিত ছিল। এত ঘাবড়াস না তো, উনি গ্রামের বৃদ্ধ লোক, কি না কি বলেছেন। এখন দ্রুত পা চালা, আমাদের তাড়াতাড়ি স্টেশনে পৌঁছাতে হবে। আরও কিছুটা সামনে আসার পর লক্ষ্য করলো টিমটিম করে একটি আলো জ্বলছে। দাদা দেখ, সামনে একটি আলো জ্বলছে, মনে তো হচ্ছে এটি কোনো কিছুর দোকান। যাকগে, কাউকে তো পেলাম, এখন ভয় কিছুটা কমেছে। চলো দোকানটির কাছে যাই। ঠিক আছে, চল। তারা দোকানটির কাছে এগিয়ে আসতেই লক্ষ্য করলো দোকানের ভিতরে কেউ নেই। ছোট একটি মুদির দোকান, 2-4 প্যাকেট বিস্কুটের প্যাকেট, এছাড়া দোকানে আর তেমন কিছুই নেই। আরে, দোকান খোলা রেখে দোকানদার কোথায় গেল? ও দোকানদার কাকা, কেউ আছো? কাস্টমার এসেছে, জলদি দোকানে এসো। কিন্তু কেউ কোথাও নেই। দাদা, এটা কিসের শব্দ? আরে ভয়ঙ্কর শব্দ কোথা থেকে আসছে? মনে হয় আশেপাশে কোনো বন্য পশু পাখি আছে। আরে এত ভয় পাস না তো, চল চল তাড়াতাড়ি একটু এগিয়ে গিয়ে দেখে আসি আওয়াজটা কোথা থেকে আসছে। না না দাদা, বিপদ আর ডেকে আনার কোনো দরকার আছে? আরে চল না, মনে হয় দোকানদারকে কোনো পশু আক্রমণ করতে পারে। তারা এদিক ওদিক ভালো করে খুঁজতে লাগলো। এমন সময় দোকানের পিছনে অন্ধকারে তাদের চোখ পড়তেই তারা লক্ষ্য করলো মাঝবয়সী একজন লোক পড়ে থাকা একটি লাশকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নিখিল নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে প্রচন্ড জোরে চিৎকার করে উঠল। নিখিলের চিৎকার শুনে লাশ খেকো লোকটি তার ভয়ঙ্কর দৃষ্টিতে তাদের দিকে তাকালো। তার মুখ গড়িয়ে তাজা রক্ত গড়ে পড়ছিল, হিংস্র দাঁতগুলো সামনে বেরিয়ে আসছিল। প্রচন্ড ভয়ে তারা দৌড়ে পালাতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তারা একটি বটগাছের নিচে চলে এলো। বড্ড বাজাবে শিখেছি গো দাদা। এমন সময় তারা লক্ষ্য করলো সেই বটগাছে কয়েকটা মৃত লাশ ঝুলছে। এই দৃশ্য দেখার পর তাদের ভয়ের মাত্রাটা আরো বেড়ে যায়। না পারছে তারা সামনে এগোতে, না পারছে পিছনে ফিরে যেতে। উভয় দিকেই যেন মহা বিপদ। শরীরের সমস্ত শক্তি দিয়ে তারা তিনজন আবার দৌড়াতে শুরু করলো। কিন্তু কি আশ্চর্য, বারবার ঘুরে ফিরে সেই মুদির দোকানটির পাশেই চলে আসছে তারা। কোনো কিছুতেই তারা এই দোকানটি পার করতে পারছে না। এমন সময় তারা লক্ষ্য করলো লাশ খেকো সেই লোকটি তাদের দিকে ধেয়ে আসছে। আর বটগাছ থেকে কয়েকটা লাশ লাফিয়ে নিচে পড়ে হাসতে হাসতে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। হাই জান, কেউ তোরা প্রাণে বেঁচে ফিরতে পারবি না। মনে হচ্ছে যেন এক্ষুনি তাদের তিনজনকে ছিঁড়ে খাবে। তারা তিনজন ভয়ে থরথর করে কাঁপছিল। অপরদিকে সামির তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যায়। ধীরে ধীরে চারদিকে অন্ধকার হয়ে এলো। জ্ঞান ফিরে আসার পর তারা দেখলো সকাল হয়ে গেছে। তারা তিনজন একটা ঘরে শুয়ে আছে, আর তাদের পাশে বসে আছে সেই বৃদ্ধ লোকটি। তোমাদের এত বারণ করা সত্ত্বেও তোমরা ওই পথ দিয়ে গেলে কেন?
আসলে আমরা সোজা পথটি চিনতাম না, কিন্তু আমরা এখানে কিভাবে এলাম, সেই বিপত্তি কিভাবে রক্ষা পেলাম? তোমরা চলে আসার পর আমি পিছন থেকে লক্ষ্য করে দেখলাম তোমরা বাঁ পাশে সেই রাস্তা দিয়েই যাচ্ছ। নিজের চোখে দেখার পরেও আমি আর কাউকে মরে যেতে দিতে পারি না, তাই আমিও তোমাদের পিছু নেই। আর সেখানে গিয়ে দেখি তোমরা তিনজন জ্ঞান হারিয়ে পড়ে আছো। তোমরা জানো না তোমরা কত বড় বিপদ থেকে ফিরেছো। কাকা, ওই জায়গাটা এত অভিশপ্ত কেন? আর আমাদের যারা মারতে এসেছিল ওরা কারা? অনেক বছর আগে ওইখানে কিছু মানুষের জনবসতি ছিল, অনেক সুখে শান্তিতে বাস করত তারা। সেই ছোট্ট মোড়ে একটি মুদি দোকানও ছিল। সেদিনও ছিল অমাবস্যার রাত। এক রাতে কয়েকজন ডাকাত ওই গ্রামের উপর আক্রমণ করে। যে যেটা পায় সেটাই ছিনিয়ে নেয়। কেউ বাধা দিতে আসলে খুব ভয়ঙ্কর ভাবে তাকে হত্যা করা হয়। গ্রামের অসহায় মহিলাদের উপর তারা অমানবিক নির্যাতন করে হত্যা করে ফেলে যায়। পরের দিন ভোরবেলা আমরা রাতে ডাকাত পড়ার ঘটনা জানতে পেরে সেখানে ছুটে যাই, কিন্তু সেখানে গিয়ে দেখি ক্ষত বিক্ষত অবস্থায় সেখানে কিছু লাশ পড়ে আছে। পুরো এলাকা জুড়ে একজন মানুষও বেঁচে নেই। ডাকাতরা খুব ভয়ঙ্কর ভাবে নারী, শিশু, যুবক, বৃদ্ধ সবাইকে মেরে ফেলে আর গ্রামটাকে শ্মশান বানিয়ে চলে যায়। লাশগুলোর অবস্থা খুবই করুণ ছিল। আমাদের হাতে কোনো আর উপায় না থাকায় আমরা লাশগুলো সেখানেই পুড়িয়ে ফেলি। তারপর থেকে ওই জায়গাটা অভিশপ্ত শ্মশান হয়ে যায়। এরপর থেকে প্রতি অমাবস্যায় ওই রাস্তায় যেই মুদির দোকানটি দেখতে পাওয়া যায় আর তাদের আত্মাগুলো সেখানেই ঘোরাফেরা করে। এর আগেও অনেকে তাদেরকে দেখেছে, কিন্তু কখনো তাদের কাছে যাওয়ার সাহস করেনি। যাই হোক, তোমরা প্রাণে বেঁচে ফিরেছো, এই অনেক। যাও, এখন তোমরা বাড়ি যাও। তারা তাড়াহুড়ো করে কলকাতার উদ্দেশ্যে রওনা হলো। তারপর আর কখনো তারা মামার বাড়ি যায়নি।